রাষ্ট্রপতি পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলে যারা পার্লামেন্ট থেকে ওয়াকআউট করলেন, তারা যদি এখন রাষ্ট্রপতির বক্তব্য বিশ্লেষণ করবার জন্য 50 ঘন্টা সময় চান, এই প্রশ্নটা কিভাবে উত্তর দেবেন? আবারও সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে ভয়টা আসলে বিএনপি থেকে অনেক নেতারা করছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা চেষ্টা হচ্ছে। আমরা অনেক কথাও বলেছি, সরকারের মধ্যে সরকার আছে এবং সরকারের ভেতরে কেউ কেউ সেই অপচেষ্টা করছে বলেও একটা আশঙ্কা ছিল। কিন্তু আমরা দেখছি যে এখন পরাজিত শক্তি, আসলে পরাজিত বলতে যারা পরাজিত শক্তি বলাটাও বোধহয় ঠিক না, মানে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেনি, কিন্তু তারা তো আসলে অনেক বিপুল ভোটেই বিজয়ী হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে। তাদেরকে আমরা বলতে শুনছি, কেউ কেউ বলছেন 203 আসনে তারা আপনার জিতে সরকার গঠন করতো, এরকম একটা সংখ্যা আমরা বলছি। কোনো ফ্যাক্ট ছাড়া এরকম সংখ্যা যে সামনে আসছে, এটা আপনার কাছে কি মনে হয়? পাশাপাশি গণভোটের যে রায়, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু সংসদীয় নির্বাচনের রায় নিয়ে প্রশ্ন, কন্ট্রাডিক্টরি লাগে কিনা আপনার কাছে? একদিকে তারা বলছেন নির্বাচনটা খুবই শান্তিপূর্ণ হয়েছে, তাৎপর্যপূর্ণ হয়েছে, ঐতিহাসিক হয়েছে। তা যদি হয় তাহলে আবার এই প্রশ্নগুলো কেন আসে? এটা হলো একটা দিক। এটা কিন্তু রাজনীতিতে এটা থাকবেই। এটা থাকবে মানে প্রতিপক্ষ মনে করে যখন, তখন যে অস্ত্রে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় সেই অস্ত্রই ব্যবহার করতে হয়। এই ধরনের একটা নিয়ম আছে, যে কারণে এই ধরনের প্রতিপক্ষ বানিয়ে রাজনীতি করলে সবার আগে মৃত্যুবরণ করে কিন্তু নৈতিকতাটা। যে কারণে আমরা দেখলাম যে পৃথিবীর যেখানেই, শুধু বাংলাদেশ না, পৃথিবীর যেখানেই ধর্মকে যারা রাজনীতিতে হাতিয়ার করেছে, তারা শেষ পর্যন্ত ধর্মবিশ্বাসকে ক্ষমতার বেদিতে উৎসর্গ করেছে। পৃথিবীর যে দেশগুলো দেখুন, এখন ধর্মের এই সমস্ত কথা বললে খুব বিপজ্জনক, এটা যে কোনো সময় আক্রান্ত হওয়ার একটা ভয় থাকে। তার মানে এই আক্রান্ত হওয়ার ভয়টা কেন থাকে? তার মানে সমালোচনাটা কেন সহ্য করতে পারে না? একজন ব্যক্তির কাজের সমালোচনা সহ্য করতে পারে না, কাজের সমালোচনা করলেই সেটাকে ধর্ম সমালোচনা বলে চাপিয়ে দেয়। আচ্ছা, সৌদি আরবে কি ধর্মভিত্তিক রাষ্ট্রটা চলছে? ইয়েমেনে কি ধর্মভিত্তিক রাষ্ট্রটা চলছে? যদি চলে তাহলে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের যুদ্ধ চলছে কি নিয়ে? তাহলে ধর্মের বাইরেও অন্য কিছু বিষয় আছে যা নিয়ে যুদ্ধ হতে পারে। আচ্ছা, ইরান এবং ইরাক, এই দুই দেশের মধ্যে যুদ্ধ কি নিয়ে হয়েছিল? ধর্ম নিয়ে, নাকি রাজনৈতিক বিষয় নিয়ে, অর্থনৈতিক বিষয় নিয়ে? কিংবা এখন যদি বলি যে ইরানকে যে ধ্বংস করতে চাইছে, এটা কি পুরোটাই শুধু ধর্মের জন্য? পুরোটা যদি ধর্মের জন্য হয় তাহলে সৌদি আরব কেন ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে না? কুয়েত, বাহরাইন, কাতার কেন ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে না? তা তো ধর্মের পক্ষে সব এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল। তার মানে এখানে অর্থনীতি আছে, এখানে ভূ রাজনীতি আছে, এখানে রাষ্ট্রীয় নানা ধরনের হিসাব নিকাশ আছে। সেগুলোকে সব কিছু যখন একটা ধর্ম দিয়ে আড়াল করার চেষ্টা করে, তখন কি মানুষের বিশ্বাস নিয়ে এক ধরনের এটা বলে প্রতারণাই করা হয়। নির্বাচনের ক্ষেত্রেও ঠিক তেমনি, যখন ধর্মকে সামনে নিয়ে আসা হয়। আচ্ছা, আমরা রাষ্ট্র পরিচালনাটা কিভাবে করব? কৃষিনীতিটা কেমন হবে? শিল্পনীতিটা কেমন হবে? শ্রমশক্তিটা কেমন হবে? এখন নারী শ্রমও শ্রম, পুরুষের শ্রমটাও শ্রম, দুইটাই তো শ্রমশক্তি। এখন আমরা সেখানে নারীকে শ্রমের বাজারে তাকে কি মূল্যে মূল্যায়িত করব? তার মর্যাদার জায়গাটা কতটুকু রাখবো? তার অধিকারের জায়গাটা কতটুকু রাখবো? একই ধরনের কাজ করে একই রকম বেতন পাবে কি? এই প্রশ্নটা যদি তোলে, কিংবা কেউ যদি তোলে যে পৈতৃক সম্পত্তিতে 2 সন্তান, ছেলে এবং মেয়ে, 2 জন সমান অধিকার পাবে কি? কিংবা শিক্ষা দীক্ষায় তারা একইভাবে সমান তালে এগিয়ে যাবে কি? অনেক আগে বেগম রোকেয়া একটা কথা বলেছিলেন যে একটা গাড়ির 2টা চাকা যদি সমান না হয় তাহলে গাড়িটা ঠিক মতো চলবে না। যে চাকাটা ছোট সেটাকে কেন্দ্র করেই বড় চাকাটা আবর্তিত হতে থাকবে। ঠিক তেমনি মেয়েদেরকে যদি পিছিয়ে রাখা হয় তো ছেলেরাও কিন্তু এগোতে পারবে না। এরকম কথা তিনি যুক্তির জায়গায় নিয়ে এসেছিলেন। সেই বেগম রোকেয়াকে কি পরিমাণ গালিগালাজ সহ্য করতে হচ্ছে এখনো, এবং সেই গালিগালাজটা কারা করছেন? ফলে এগুলো দিয়ে কিন্তু বোঝা যায় যে রাজনীতি যদি গণতন্ত্র চর্চা করতে হয় তাহলে তাকে অবশ্যই একটু অসাম্প্রদায়িক হতে হবে। ধর্মটা বিশ্বাস, এই বিশ্বাসটাকে যখনই ক্ষমতার ক্ষেত্রে ব্যবহার করে, মোদির চেহারাটা দেখুন, একদিকে তারা গরুর মাংস কারো ব্যাগে পেলে, কারো ফ্রিজে পেলে তাকে লিঞ্চিং করছে, আর একদিকে ভারত হচ্ছে পৃথিবীর 2য় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। এখন গরুর মাংস রপ্তানিকারকদের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় কোম্পানির একজন সিইও হচ্ছেন ইন্দিরা নয়ি। ইন্দিরা নয়ি হচ্ছেন বিজেপির প্রধান পৃষ্ঠপোষক। এখন গুজরাটের 2 জন বিধায়ক, তারা হচ্ছে বিপ এক্সপোর্টার, তারা 2 জন বিধায়ক হয়েছেন। আবার এদিকে কিন্তু একটা তুমুল মানে উন্মাদনা তৈরি করে রাখা হয়েছে। এই জন্য আমরা বলেছিলাম মানুষের যুক্তিবুদ্ধির জায়গাটা নষ্ট হয়ে যায় যদি সেইখানে বিশ্বাসটাকে সামনে নিয়ে আসা হয়। বিশ্বাস মানুষ খুব পবিত্র জিনিস মনে করে,
বিশ্বাসটাকে খুবই মানে সংবেদনশীল মনে করে, বিশ্বাসে আঘাত লাগলে সে ক্ষুব্ধ হয়ে যায়। যারা রাজনীতিতে এইটাই সামনে নিয়ে আসে তাহলে বুঝতে হবে অন্য জিনিসটা তারা আড়াল করতে চায়। যেমন এখন যদি পার্লামেন্টে আমরা ডিবেট করি, আচ্ছা ধরুন রাষ্ট্রপতি পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলে যারা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করলেন, তারা যদি এখন রাষ্ট্রপতির বক্তব্য বিশ্লেষণ করবার জন্য 50 ঘন্টা সময় চান, এই প্রশ্নটা কিভাবে উত্তর দেবেন? এরকম অনেক কিছু, মানে রাজনীতিতে আপনাকে প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। আপনি দল ছোট কি বড়, ভোট কয়টা পেয়েছেন কি পাননি, সেটা আর একটা প্রশ্ন। কিন্তু মানুষ হিসাবে যখন আপনি কোনো একটা কথা বলবেন, অবশ্যই আপনার কথার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এটা না হলে তো আপনার মানবিক মর্যাদাও থাকে না।